7 বছর ছেলেকে নিয়ে রাতে শুয়ে আছি। মাথার কাছে টিমটিম করে হারিকেল জ্বলছে। বালিশের নিচে 2 টাকা দামের একটা ব্লেড আর ছুরি এনে রেখেছি। হঠাৎ মাঝরাতে ঘরের বেড়া কেটে কেউ একজন প্রবেশ করেছে। সে আমার কাছে এসে উলঙ্গ হয়ে সঙ্গমের প্রস্তুতি নেয়। ঠিক তখনই আমি যা করলাম তা হয়তো সে আশা করেনি, কল্পনাও করেনি এমন কিছু হবে। আমার নাম রেহানা বানু। ফ্যামিলিতে আমি, আমার স্বামী আর আমাদের একমাত্র সন্তান। আমার স্বামীর নাম মোহাম্মদ এনামুল হক আর আমাদের একমাত্র ছেলের নাম মোহাম্মদ মামুন। আমার স্বামী মাতবরের বাড়িতে কাজ করে। যা কামাই করে তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে। আমাদের সুখের সংসার। দিন এনে দিন খেলেও কোনো ঝামেলা নেই। কিন্তু বাদ সাধলো আমাকে নিয়ে, কারণ আমি দেখতে খুবই সুন্দরী, যেটা বর্ণনা করে বলা যাবে না। যে কেউর চোখের পড়ার মতো রূপ আমার। সবাই বলে, এনামুল তুই খুব ভাগ্যবান, তোর কপালে এত সুন্দর বউ জুটেছে। এই এলাকায় তোর বউয়ের মতো সুন্দরী আর কেউ নেই। আমি এক সন্তানের মা, কিন্তু আমাকে দেখলে সেটা মনে হয় না। এখনও ভরা যৌবন প্রতি অঙ্গে অঙ্গে বিরাজমান। তবে আমার সৌন্দর্য যে আমার কাল হয়ে দাঁড়াবে এটা আমি বুঝতে পারিনি। মানুষ চায় এক আর হয় আরেক। এলাকার ছোট বড় জোয়ান বুড়া সবার নজর আমার উপর, বিশেষ করে মাতব্বরের। কিন্তু বর্তমান স্বামী বেঁচে থাকায় সে কিছু করতে পারছে না। একদিন কাজ করতে করতে আমার স্বামী মাথা ঘুরে পড়ে যায়। ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। কবিরাজকে খবর দেওয়া হয়। সেও কিছুক্ষণ পর আসে। নাড়ি টিপে চেক করলো, তারপর কিছু ওষুধ দিয়ে চলে গেল। ব্যাপারটা মাতব্বর জানতে পেরে মনে মনে ফোন দিয়ে আটে। সে গোপনে কবিরাজকে ঘুষ খাইয়ে হাত করে। তার সাথে পরামর্শ করে খারাপ ওষুধ দিতে বলে আমার স্বামীকে, যাতে করে সে তাড়াতাড়ি মারা যায়। আমার স্বামী মারা গেলে তার রাস্তা ক্লিয়ার। সে যে কোনো সময় আমাকে নিজের করে নিতে পারবে। সেই অনুযায়ী কবিরাজ আমার স্বামীকে সুস্থ হওয়ার ওষুধের বদলে অসুস্থ হওয়ার ওষুধ দিতে থাকে, যার ফলে আমার স্বামী সুস্থ হওয়ার জায়গায় দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এই ব্যাপারে আমি অজানা। সংসারে নানানভাবেই টাকা দিয়ে সাহায্য করত। এনামুলের শরীর আগে থেকে আরও খারাপ হয়ে গেছে। শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে বিছানায়, মুখ দিয়ে কথাও বলতে পারে না। এদিকে আমি 2 হাত তুলে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইছি নিজের স্বামীর। কান্না করতে করতে 2 চোখের জল শুকিয়ে গেছে। মেয়েদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের কোনো মূল্য নেই। স্বামী হচ্ছে মেয়েদের ছায়া সঙ্গী। সকল বিপদ আপদে একমাত্র স্বামী পাশে থাকে। যতদিন স্বামীর আশ্রয়ে থাকে, শকুন ও চোখ তুলে তাকাতে ভয় পায়। এ হচ্ছে মেয়েদের জীবন। 2 বছর অসুখে ভুগে আমার স্বামী মারা গেল। সংসারের হাল এখন আমাকেই ধরতে হবে। মাতব্বর টাকা পয়সা দিয়ে সাহায্য করত। একদিন বিকেলে মামুন খেলতে গিয়েছিল বাহিরে। মাতব্বর ওই সুযোগে আমাদের বাড়িতে আসে। ওনাকে দেখে আমি বড় করে ঘুমটা দিয়ে ওনাকে বসতে দিই। কিন্তু উনি না বসে আমার হাতে কিছু টাকা দেবার বাহানায় আমার হাত ধরে বলে, তোমার দুঃখ আমি বুঝতে পারি। স্বামীটা মারা গেল এত অল্প বয়সে। তুমি চাইলে আমি তোমার দুঃখ দূর করতে পারি। আমি বললাম, আপনি কি বলছেন? আমার হাত ছাড়ুন। মাতব্বর বলে, এমন করছো কেন, আর এত বড় ঘুমটা দিয়ে আছো কেন? এই বলে এক টানে মাথার ঘুমটা নামিয়ে দেয়। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার মুখে লুচ্চামির হাসি, চোখ দুটোই যেন লালসায় ভরা। আমি বললাম, আপনি আমার বাবার বয়সী, দয়া করে আমাকে ছেড়ে দিন। মাতব্বর আমার হাত ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করেও পারছি না। ভাগ্যিস ঠিক তখনই মামুন ঘরে ফিরে। মামুনকে দেখে তৎক্ষণাৎ মাতব্বর আমাকে ছেড়ে দেয়। কিন্তু মুখে স্পষ্টভাবে রাগ ফুটে উঠেছে। কটমট চোখে মামুনের দিকে তাকায়। আমার হাতে দেয়া টাকাগুলো মাতব্বরের মুখে ছুঁড়ে মেরে বলি, আপনার টাকার কোনো প্রয়োজন নেই আমার। দয়া করে কখনো এই বাড়িতে আসবেন না। মাতব্বর টাকাগুলো কুড়িয়ে নিয়ে আমাকে বলে, কাজটা কিন্তু ভালো করনি। এই বলে চলে গেল। মামুন অবাক হয়ে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে না পেরে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ছোট বাচ্চা, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তাই ওকে জড়িয়ে ধরে বললাম, কিছু না বাবা, চোখে মনে হয় ময়লা পড়েছে। এই বলে চোখের পানি মুছে নিলাম। পাশের বাড়ির শরীফ চাচার কাছে গেলাম দেখতে ওনাদের বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। চাচা বাড়িতে ছিল না, চাচি আম্মা বাড়িতে ছিল। তিনি বললেন, তুই কোনো চিন্তা করিস না মা, কাল থেকে কাজে লেগে পড়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। যেমনই হোক একটা কাজ তো জুটলো। এইবার অন্তত কারো কাছে হাত পাততে হবে না। এই ভেবে পরের দিন থেকে কাজে লেগে পড়লাম। কিন্তু ভাগ্যের লেখন কে খণ্ডাবে? শরীফ চাচার বড় ছেলে নাসিরের নজর পড়ে আমার ওপর। সে প্রায় সময় বলে, তুমি দেখতে খুবই সুন্দরী, তোমাকে এই ঝিয়ের কাজে মানায় না। তুমি চাইলে রাজরানীর মতো থাকতে পারো, আরেকটা বিয়ে কেন করছো না? আমি তাকে নাবাচক শব্দ বলে এড়িয়ে চলতাম। ওইদিকে মাতব্বর আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাকে বিয়ে করতে চায়। তাই বুড়িমাকে খবর দেয়। বুড়িমা হলো এই এলাকায় ঘটকালি করে। মাতব্বর ডেকে পাঠিয়েছেন শুনে তিনি বিকেলের দিকে গেলেন। বৈঠকখানায় বসে মাতব্বরকে জিজ্ঞেস করল, ব্যাপার কি, এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালেন যে? মাতব্বর বিস্তারিত সব খুলে বলে। সব শুনে বুড়িমা অবাক হয়ে গেল।
কারণ এর আগেও মাতবর 4টা বিয়ে করেছে। প্রথমটার ঘরে একটা ছেলে সন্তান আছে, দ্বিতীয় আর তৃতীয়টা 4 বছর আগে মারা যায় কলেরা হয়ে। তবে সেটা শোনা কথা, কেউ দেখেনি। 4 নম্বরটা বর্তমান ঘরে আছে, এখন আবার 5 নম্বর বিয়ে করতে চাইছে, তাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর মনে মনে ভাবছে, লোকে কি সাধে বলে বানর বুড়ো হলেও গাছ বায়। মাতব্বর বলল, কি গো বুড়িমা, অমন অবাক হয়ে তাকিয়ে আছো কেন? বুড়িমা বলল, আপনার বয়স 50 পেরিয়ে গেছে, তারপরও বিয়ে করতে চাইছেন? 4বার তো বিয়ে করলেন, এখন 5 নম্বর? মাতব্বর বলল, বুড়িমা, মানুষ বুড়ো হয়, কিন্তু মানুষের মন বুড়ো হয় না। তবে ভেবেছিলাম বিয়ে শাদী করব না, কিন্তু এনামুলের বউকে দেখে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো। ওই সুন্দরীর কাছে আমি যে হার মেনে গেলাম। বুড়িমা বলল, ঠিক আছে, আমি ট্রাই করে দেখি রাজি হয় কিনা। মাতব্বর বলল, যেই করে হোক তুমি ওকে রাজি করাও, তার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বুড়িমা ঠিক আছে বলে চলে এলেন। সন্ধ্যার মুখে আমার বাড়িতে এলো। তিনি প্রায় সময় আমাদের বাড়িতে আসেন। আমি দেখে ওনাকে বসতে দিয়ে বললাম, তা বুড়িমা, এই ভরার সন্ধ্যাবেলায় কি মনে করে? বুড়িমা বলল, তোকে একটু দেখতে এলাম, কেমন আছিস? আমি বললাম, এই তো মোটামুটি ভালো। বুড়িমা বলল, এভাবে আর কতদিন চলবি পরের বাড়িতে কাজ করে? আমি বলি কি, নিজেকে নিয়ে একটু ভাব, এই অল্প বয়সে এভাবে থাকা খুবই কষ্টকর। আমি বললাম, আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? একে তো বিধবা, আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আছে শুধু এক গরিব ভাই, সেও নুন আনতে পান্তা ফুরায়। তোমরা তো সবই জানো। আমার ছেলে মামুনের দায়িত্ব নিয়ে কেউ বিয়ে করবে না আমাকে। বুড়িমা এই কথা শুনে বলল, এমন করে বলছিস কেন? আমরা তো আছি, আমরা সব সময় চাই তুই ভালো থাক। মাতব্বর লোক হিসেবে তেমন খারাপ না, তার নজরে তুই পড়েছিস, সে তোকে বিয়ে করতে চায়। মাতব্বরকে বিয়ে করলে তোর ছেলের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি বললাম, বুড়িমা, তুমি এগুলো কি বলছো? মাতব্বর আমার বাবার বয়সী, না না, এ হতে পারে না। আমি মাতব্বরকে বিয়ে করতে পারবো না। বুড়িমা বলল, মাতব্বর লোক হিসেবে ভালো না, ওর নজরে যে মেয়ে পড়েছে সে আজ পর্যন্ত বাঁচতে পারেনি, তুই সেটা ভালো করে জানিস। আমি বললাম, তুমি মাতব্বরকে বলে দাও আমি এই বিয়েতে রাজি না। বুড়িমা বলল, বেশ, তবে চিন্তা করে দেখ, মাতব্বর কিন্তু তোকে ছাড়বে না, সাবধানে থাকিস। এই বলে বুড়িমা চলে গেল। আমি জানতাম মাতব্বর পিছু হাঁটার লোক না। এমনিতে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে ছুরি রাখি, কারণ আমার স্বামী মারা যাওয়ার পর থেকে রাতে শান্তিতে ঘুমোতে পারি না। কেউ এসে দরজা ধাক্কা দেয়, কেউ আবার ঘরের চালে ঢিল মারে, কেউ আবার নাম ধরে ডাকে, তাই রাতে ছুরি নিয়ে ঘুমাই। মাতব্বর যে চুপ করে থাকবে না সেটা আমি জানি, তাই রাতে ঘুমানোর সময় ছুরির সাথে একটা ব্লেডও রাখি। ওইদিকে বুড়িমার মুখে সব শুনে মাতব্বর আরও রেগে গেল। সে কল্পনাও করতে পারেনি আমি রাজি হব না, কিন্তু সে হার মানতে রাজি না। একদিন মাঝরাতে 2 চামচাকে নিয়ে আমার বাড়ির সামনে আসে। ওদের ফিসফিস করে কথা বলার শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কি বলছে। হঠাৎ বেড়া কাটার শব্দ শোনা যায়। বুঝতে পারলাম বেড়া কেটে প্রবেশ করার পথ করছে। আমি চুপচাপ শুয়ে আছি, কোনো শব্দ করছি না। পাশে মামুন অঘরে ঘুমাচ্ছে। মাথা থেকে একটু দূরে টিমটিম করে হারিকেন জ্বলছে। মাতব্বর আমার মুখের উপরে লাইট মেরে দেখে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে আছি। মাতব্বর ভাবে আমি ঘুমিয়ে আছি। সে আমার কাছে এসে দাঁড়ায়, ধীরে ধীরে আমার কাপড় উপরের দিকে ওঠায়, তারপর নিজেও কাপড় উপরে করে সঙ্গমের জন্য উদ্যত হয়। ঠিক তখনই আমি লিঙ্গটা ধরে ব্লেড চালিয়ে দিই, তাতেই কাজ হলো। লিঙ্গটা কেটে আমার হাতে চলে আসে। মাতব্বর কাটা স্থানে 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার দিয়ে বলতে থাকে, শালি আমাকে শেষ করে দিল, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। ততক্ষণে রক্তে পুরো জায়গা ভেসে যাচ্ছে, অধিকাংশ রক্তে আমার শাড়ি লাল হয়ে গেছে। মাতব্বর চিৎকার করতে করতে বেরিয়ে যায়। ততক্ষণে আমার ছেলে মামুন উঠে আমাকে জড়িয়ে ধরে বলে, মা কি হয়েছে? মাতব্বর আমাদের ঘরে কেন? আর তোমার শরীরে এত রক্ত কেন? তোমার কি হয়েছে মা? আমি মামুনকে সান্ত্বনা দিয়ে বললাম, কিছু না বাবা, মার কিছু হয়নি। এই বলে নিজের কাপড় চেঞ্জ করলাম, সারা ঘরের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম। গ্রামের দিকে তখন ভালো কোনো ডাক্তার ছিল না, শুধু কবিরাজ ছাড়া। মাতব্বরের 2 চামচা মাতব্বরকে নিয়ে কবিরাজের কাছে গেল। অনেক রাত, তাই প্রথমে কবিরাজ একটু আপত্তি জানায়, পরে অবস্থা খারাপ দেখে বলে এর চিকিৎসা আমি করতে পারবো না, একে শহরে নিয়ে যেতে হবে। তবে এমন হলো কি করে? লজ্জার বিষয়, তাই কেউ মুখ খুলল না কিভাবে কি হলো। মাতব্বরকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়। কথাটা আর চাপা থাকলো না, সবার মুখে মুখে রটে গেল। এনামুলের বউকে রাতে আকাম করতে গিয়ে এমনটা হয়েছে। অনেকে আমাকে বাহবা দিল, কারণ এর আগে এমন সাহস কেউ দেখায়নি। সুস্থ হয়ে আসার পর মাতব্বর প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গেল। যে করেই হোক এর শোধ নিতে হবে, তাই প্রহর গুনতে থাকে। এদিকে শফিক চাচার ছেলে নাসির আমার পেছনে পড়ে আছে। একদিন ওর রুম পরিষ্কার করতে যাই, বাড়ির ভেতরে কেউ ছিল না, সবাই বাহিরে বসে আছে। নাসির আমার পিছু পিছু ওর রুমে আসে।
হঠাৎ আমার কোমর জড়িয়ে ধরে বলে, তুমি শুধু একবার রাজি হয়ে যাও, সত্যি বলছি আমি তোমাকে রাজরানী করে রাখবো, তোমার ছেলের দায়িত্ব আমি নেব। কোনো রকম কষ্ট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় মারি ওর গালে। তারপর বলি, আমি আপনার থেকে এটা আশা করিনি, আমি আপনাকে নিজের ভাইয়ের মতো দেখি, আর আপনি কিনা আমাকে খারাপ নজরে দেখেন। ছি, আমার ভাবতেও ঘৃণা হয়। আপনি ভাবলেন কি করে আপনাকে বিয়ে করে সুখের সংসার করব? কোনো দিনও না। এই বলে রুম থেকে বেরিয়ে এলাম। নাসির আমার থাপ্পড় খেয়ে রাগে ফুঁসছে। গালে হাত মালিশ করতে করতে বলে, এর প্রতিশোধ আমি নেব। এই বলে মাতব্বরের বাড়িতে যায়। হঠাৎ অসময়ে নাসিরকে দেখে মাতব্বর বলে, কি ব্যাপার অসময়ে তুই? তা কি মনে করে? কোনো জরুরি কাজ আছে নাকি? নাসির বলে, আমি এসেছি আপনার কাছে একটা পরামর্শ নিতে, এনামুলের বইয়ের ব্যাপারে। মাতব্বর বলল, কেন, তোর সাথে কিছু হয়েছে নাকি? নাসির বলে, তেমন কিছু না, শালিকে বিয়ে করতে চেয়েছি বলে আমাকে চর মেরেছে, এর প্রতিশোধ নিতে চাই। কিছু একটা করুন মাতব্বর সাহেব। মাতব্বর বলল, আমিও সেই সুযোগের অপেক্ষায় আছি, কিছু একটা করতে হবে, ওর ডানা খুব বড় হয়েছে, এবার ছাটানোর পালা। একদিন নুরু ভিক্ষা করতে যায় মাতব্বরের বাড়িতে। নুরু দেখতে রোগা, একটা পায়ে সমস্যা আছে, তাই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তাকে দেখে মাতব্বর বলল, কিরে নুরু, ভিক্ষা করতে এসেছিস? নুরু বলে, আর কি মাতব্বর চাচা, ভিক্ষা ছাড়া আর কর্ম কি, কোনো কাম কাজ তো করতে পারি না, তা কিছু দেন না। নুরুকে দেখে মাতব্বরের মাথায় বুদ্ধি খেলে যায়। নুরুকে বলে, ভিক্ষা করে লাভ কি, কাজ করবি? নুরু বলে, কি কাজ? আমি পঙ্গু মানুষ, করতে পারমু কাজ? মাতব্বর বলে, আরে তেমন মুশকিল কাজ না, আমি কি বলি কান খুলে শোন। আমি তোকে যে কাজ দেব সেটা যদি তুই করতে পারিস তাহলে তোকে 50,000 টাকা, এমনকি 3 বিঘা জমি দেব, তোর আর ভিক্ষা করে খেতে হবে না। এখন বল করবি কি না? এই কথা শুনে নুরুর চোখ চকচক করে ওঠে। নুরু বলে, কি কাজ করতে হবে বলেন, আমি করে দেব। মাতব্বর বলে, তেমন কিছু না, তুই শুধু এনামুলের বউয়ের সাথে ভাব জমাবি, প্রতিদিন অন্তত একবার ওদের বাড়িতে যাবি। যদি তুই এনামুলের বউকে পটাতে পারিস তাহলে কথা দিচ্ছি ওর সাথে তোকে বিয়ে দেব, এমনকি টাকা জমিন সবই দেব। কি, পারবি তো? নুরু বলে, চেষ্টা করি, কারণ এনামুলের বউ কাউকে পাত্তা দেয় না, দেখি কি করতে পারি। এই বলে নুরু চলে এলো। তবে মনে মনে খুব খুশি আমার মতো মেয়েকে বউ করে পাবে বলে। আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মামুনের সাথে দেখা। মামুনকে বলে, কি রে, তোর মা কই? মামুন বলে, কাকা, মায়ের খুব জ্বর। নুরু বলে, কই দেখি চল তো। মনে মনে নুরু ভাবছে, সুযোগের জন্য অপেক্ষা করতে হলো না, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। নুরু দেখে আমি বিছানায় শুয়ে আছি, কাছে এসে কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। নুরু বলে, তুই বস, আমি মাকে ডেকে নিয়ে আসছি। নুরুর ফ্যামিলি বলতে শুধু ওর মা আছে, ভিক্ষা করে মা ছেলে দুজন চলে। নুরু মাকে গিয়ে বলে আমার জ্বরের কথা। নুরুর মা আমাকে খুব ভালোবাসে। নুরুকে বলে, তুই কবিরাজকে খবর দে, আমি যাই মেয়েটার মাথায় পানি পট্টি দেই। এই বলে চলে এলো। নুরু কবিরাজকে নিয়ে আধা ঘন্টা পর আসে। জ্বর মেপে কিছু ওষুধ দিয়ে যায়। কবিরাজের ফিস ওষুধের টাকা নুরু দেয়। আমি অসুস্থ থাকাকালীন নুরু প্রতিদিন আসে। আমি সুস্থ হবার পর ওর টাকা দিতে চাইলে বলে, এখন না, তোমার কাছে রাখো, এই টাকাটা আমি ভবিষ্যতের জন্য জমা করছি, যখন লাগবে তখন চেয়ে নেব। আর এখন থেকে ভিক্ষা করে যা পাবো তোমার কাছে কিছু টাকা করে জমাবো। আমি আপত্তি জানাই। কিন্তু নুরু প্রতিদিন সন্ধ্যার পর আসে ভিক্ষার টাকা জমা দিতে। প্রায় 1 মাস পর মাতব্বর বলে, এবার গ্রামের সবাইকে বলবি এনামুলের বউয়ের সাথে তোর অবৈধ সম্পর্ক আছে। নুরু প্রথমে রাজি হয় না, কিন্তু আমাকে বিয়ে করানোর লোভ দেখিয়ে রাজি করায়। এভাবে পুরো এলাকায় আমার নামে বদনামি করে। এখন সবাই জানে আমার আর নুরুর মাঝে অবৈধ সম্পর্ক আছে। কথাটা আমার কানেও আসে। সন্ধ্যার পর নুরু যখন আসে তখন তাকে জিজ্ঞেস করতেই সে বলে, যা সত্যি তাই বলেছি, তোমার আমার মাঝে একটা সম্পর্ক আছে, তা না হলে প্রতি সন্ধ্যায় তোমার বাড়িতে আসি কেন? আমি বললাম, তোর মনে মনে এই মতলব ছিল? ওর টাকা মুখে ছুঁড়ে মেরে বললাম, আজকের পর থেকে এই বাড়িতে আসবি না। কিন্তু ততদিনে পুরো এলাকায় আমার নামে বদনামি ছড়িয়ে গেছে। মাতব্বর সবাইকে বলে বিচার বসালো আমার নামে। আমার আর বুঝতে বাকি রইল না নুরু কার কথা মতো এসব করেছে। আসলে এসবের পিছনে মাতব্বরের হাত আছে। বিচারের সবার সামনে নুরুকে জিজ্ঞাসা করা হলো, যা শোনা গেছে তা সত্যি কিনা? নুরু বলে, যা শুনেছেন সব সত্যি। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম, এই সব মিথ্যে, এই সব চক্রান্ত মাতব্বরের, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। আমি যে সত্যি বলছি এটা অনেকেই বিশ্বাস করছে, কিন্তু মাতব্বরের মুখের উপরে কেউ কথা বলতে পারছে না। মাতব্বর বলল, নিজ অবৈধ সম্পর্ক করে ধরা পড়েছিস, এখন সেটা আমার উপরে চালানোর চেষ্টা করছিস ষড়যন্ত্র বলে। এখন আপনারা বলুন একে কি শাস্তি দেওয়া যায়? কেউ বলল মাথা কামিয়ে ঘোল ঢেলে এলাকা ছাড়া করতে আমাকে, আবার কেউ বলল নুরুকে পুলিশে দিতে। অন্য গ্রামের একজন হুজুর বসেছিল। এই গ্রামে তার একজন আত্মীয় থাকে, তার বাড়িতে বেড়াতে এসে এখানে এসেছে। তিনি বললেন,
তার চেয়ে ভালো হয় এদের দুজনের বিয়ে দেওয়া যাক। পুলিশকে দেবার কথা শুনে নুরু খুব ভয় পেয়েছিল। এখন বিয়ের কথা শুনে মুখে হাসি ফুটল। তারপর হুজুরের কথায় রায় দিয়ে সবাই বলল, হুজুর যা বলছে ঠিক বলছে, ওদেরকে বিয়ে দেওয়া হোক। আগামীকাল বিয়ে হবে, কিন্তু আমি এই বিয়েতে অমত ছিলাম। শেষমেশ একটা পঙ্গু ভিখারির কাছে বিয়ে বসতে হবে? না, কোনো দিনও না। কাল বিয়ে, আজ কিছু একটা করতে হবে। আত্মহত্যা করতে পারবো না, তাহলে আমার মামুনের কি হবে? ওকে আমি কার ভরসায় রেখে যাব? তাই ভাবলাম গভীর রাতে কোথাও পালিয়ে যাব। রাতে প্রয়োজনীয় জিনিস একটা পুটুলি বেঁধে মা ছেলে দুজন বেরিয়ে পড়লাম। মামুন বলছে, মা আমরা এত রাতে কোথায় যাচ্ছি? আমি বললাম, বাবা এই গ্রামের মানুষ আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দেবে না। আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে ওরা আমাদেরকে ধরতে পারবে না। তবে তোর মাকে যারা মিথ্যা অপবাদ দিয়ে এই গ্রাম ছাড়া করছে, তাদেরকে তুই ছাড়বি না। বড় হয়ে এর প্রতিশোধ নিবি, তবে অসৎ পথে নয়, সৎ পথে। ছেলেকে নিয়ে তো বেরিয়ে পড়লাম। কোথায় যাব কিচ্ছু জানি না। সারা রাত পথ চলতে চলতে পাশের গ্রামে গিয়ে হাজির হলাম। থাকার জায়গা নেই, রাতে কারোর দরজার সামনে আশ্রয় নেই, আর দিনে কাজ খুঁজি। কিন্তু আমার রূপ দেখে সামান্য খাবার হাতে দিয়ে বের করে দেয়, আর বলে, খাল কেটে কুমির নিয়ে আসবো নাকি সংসারে? তোমার যেই রূপ, এই রূপ নিয়ে কাজ করতে পারবে না কোথাও। তাই হলো, দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকি, কোথাও একটা কাজ পাই না। যা খাবার পাই তা খাইয়ে কোনো রকম ছেলেটাকে বাঁচিয়ে রেখেছি। আমি শুধু পানি খেয়ে বেঁচে আছি। একদিন রাত হয়ে যাওয়ায় একজনের বাড়ির দরজায় আশ্রয় নিই। ভোর 5টার দিকে বাড়ির কর্তা মসজিদে গেল নামাজ পড়তে। যাওয়ার সময় আমাদেরকে দেখে যায়, কিন্তু কিছু বলেনি। আসার সময় দেখে আমরা এখনও সেখানে শুয়ে আছি। লোকটা কাছে এসে ডাকলো, তোমরা কারা আর এখানে কেন শুয়ে আছো? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। লোকটার ডাকে ঘুম ভাঙে মামুনের। প্রথম দেখাতে লোকটা মামুনকে চিনতে পারে। মামুন আমাকে ডাকে, মা মা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি উঠতে এই লোকটাকে দেখে গায়ের কাপড় ঠিক করলাম। লোকটা বলল, এখানে বসে আছো কেন? বাড়ির ভিতরে এসো। তারপর আমাকে আর আমার ছেলেকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ওনার স্ত্রী নুন্নাহার বেগম আমাদেরকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মোতালব মিয়া বলল, এখানে অবাক হওয়ার কিছু নেই, আগে এদেরকে কিছু খেতে দাও, আমি তোমাকে সব খুলে বলছি। স্বামীর কথা মতো উনি আমাদেরকে খেতে দিলেন। কিছুক্ষণ পর আমাদের খাবার শেষ হলে সবাই একসাথে ড্রয়িং রুমে বসি। তারপর ওনার স্ত্রীকে আমাদের সাথে ঘুরে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে তিনি খুব আফসোস করেন। নুন্নাহার বেগম বলেন, তুমি এত কিছু জানলে কি করে? মোতালব মিয়া বলল, আমি আমার আত্মীয়র কাছে শুনেছি, সেদিন গিয়েছিলাম না ওর বাড়িতে। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, এখানে কোথায় উঠেছো মা? আমি অশ্রুভরা নয়ন নিয়ে বললাম, কোথাও না, কেউ আশ্রয় দেয় না। অনেক জায়গায় কাজ খুঁজেছি, কোথাও কাজ পাইনি। মোতালব মিয়া বলল, আমার একটা অনুরোধ রাখবে? আমি বললাম, জি বলুন। মোতালব মিয়া বলল, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার মেয়ে হয়ে থাকবে? নুন্নাহার বেগম বলল, হ্যাঁ মা, তুই আমাদের মেয়ে হয়ে থাক। আমি তো অবাক, চোখের জল বাঁধ মানছে না, অজর ধারায় ঝরে পড়ছে। এতদিন পর আল্লাহ আশ্রয় দিল, তাও আবার মা বাবার কোলে। নুরুন্নাহার বেগম আমাকে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? মানুষের দুঃখ সারা জীবন থাকে না, আল্লাহ দুঃখের শেষে সুখ নিশ্চয় দেয়, তার জন্য ধৈর্য ধরে থাকতে হয়। আশ্রয় মিলল তাদের কাছে, ছেলেকে মানুষ করার সাহারা মিলল। জীবনে বাঁচতে হলে মেয়েদেরকে অনেক যুদ্ধ করে বাঁচতে হয়। জন্মের পর মা বাবার কোলই দুনিয়াতে সবচাইতে বড় শান্তির জায়গা। বিয়ের পর স্বামী ভালো হলে স্বর্গের সুখ, আর স্বামী খারাপ হলে দোজখের আগুন বুকে নিয়ে বাঁচতে হয়। যদি স্বামী মারা যায় তাহলে জীবনটা নরক হয়ে যায়, তখন জীবন সংগ্রামের পথ হয়ে যায়। এটাই নারীর জীবন। সৎ পথে চলা অনেক কঠিন হলেও তারপরও ভালো। আজকের গল্প এখানেই সমাপ্ত। মামুন বড় হয়ে কি হবে? সে কি তার মার কথা রাখতে পারবে? সৎ পথে চলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে পারবে? যে গ্রাম থেকে তার মাকে অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেখানে কি পুনরায় তার মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে? কলেজ লাইফের ভালোবাসা আর মায়ের সংগ্রাম, কোনটা বেছে নিবে মামুন? দেখতে হলে শুনতে হলে চোখ রাখুন গল্পঘর 365-এ। আমাদের সবার প্রিয় মাহে রমজান শুরু হয়ে গেছে। আপনাদের সবাইকে জানাই রমজানে কারিম। সবাই পাশে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।